বলছেন যে আমরা অতীত যদি দেখি, না অতীতটা আপনি দেখবেন কেন, এখন আপনি কেন আমাদের দেশের প্রক্রিয়াটা হয়েছে কি জানেন, ক্ষমতায় থাকলে আমি স্বৈরাচারী হয়ে যাই, আর ক্ষমতার বাইরে গেলে গণতন্ত্রের কথা বলি। না সেটা আমরা তো দেখছি, কিন্তু এই মুহূর্তে তো কাজটি করছে আওয়ামী লীগ, আপনি কেন এখানে বিএনপিকে টানছেন? আমরা দেখছি যে যদি বিএনপির কমিটমেন্টের জায়গাটা আসে, যে বিএনপি কমিটমেন্ট করছে যে তারা যদি কখনো পাওয়ারে আসে তার এই সমস্ত অগণতান্ত্রিক সংশোধনীগুলো বাতিল করবে। যেমন ধরুন আমরা যদি আমাদের একটা যদি দেখি, বিশেষ ক্ষমতা আইন করেছিল কে? ৭৪ সালে আওয়ামী লীগ। জি, কাজে লাগিয়েছে কে? জি, বিএনপি করে কাজে লাগিয়েছে। আচ্ছা, এবং আওয়ামী লীগ আরো অনেক বেশি কাজে লাগিয়েছে। সন্ত্রাস দমন আইন করেছে কে? রতন ভাই, আমি একটা কাজে লাগিয়েছে কে? আওয়ামী লীগ। রতন ভাই, আমি একটু বিরতি নিচ্ছি, কিন্তু এই সরকারের কোনো কঠোর সমালোচনার সময় আসলে আপনি আওয়ামী লীগ এবং বিএনপিকে আপনারা এক পাল্লায় নিয়ে এসে এক ধরনের ব্যালেন্স করতে চেষ্টা করেন, এই বিষয়টি আমার ঠিক বোধগম্য হয় না। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাদের সঙ্গে আরো কথা বলবো। ফিরে এলাম। আজকের বাংলাদেশে সুভাষদা, প্রশাসনের শীর্ষ 5 কর্মকর্তার মুক্তিযুদ্ধ সনদ বাতিলের সুপারিশ করেছিল দুদক, কিন্তু আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 4 কর্মকর্তার সচিব সহ 3 সচিব সহ 4 কর্মকর্তার সনদ বাতিল করেছে, একজনের সনদ স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে। এবং মুক্তিযুদ্ধ মন্ত্রী আমাদেরকে আসলে বলেছেন যে মোল্লা ওয়াহিদুজ্জামান যার সনদ স্থগিত করেছে তিনি একজন পরিপূর্ণ মুক্তিযোদ্ধা, কিন্তু তার সনদ গ্রহণ প্রক্রিয়ার মধ্যে এক ধরনের সমস্যা ছিল। এইটিকে আপনি কিভাবে দেখেন? আর সনদ বাতিল হওয়া একজন সচিব বর্তমানে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে, সেটিকেও কিভাবে দেখেন, এটা যদি আমাদেরকে বলতেন। আপনাকে ধন্যবাদ। কেননা আমি অনুষ্ঠান শুরুর আগে বলেছিলাম যে খালেদ মহিউদ্দিন কথার সীমা অতিক্রম পছন্দ করে না। মানে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে এই প্রসঙ্গে আমার কথা না বলাটাই ভালো, কারণ এটা একটি প্রশাসনিক ব্যাপার। প্রশাসনিক ব্যাপারটা যারা এর সঙ্গে সংযুক্ত তারাই বলতে পারবেন। আমি রাজিকুজ্জামান রতন ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে তার সাথে যুক্ত করবো কয়েকটি কথা। এই যে বাংলাদেশের যে কথাটি উনি বলেছেন, সত্যি সত্যি বাংলাদেশের একটি রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বংশ করার এলিমিনেশন যে প্রক্রিয়াটি, এটা খুব মারাত্মক আকারে আছে। আমি আর প্রতিপক্ষকে একদম সহ্যই করতে পারি না। এইটাই কিন্তু আজকে রাজনীতিতে ভয়াবহ সংকট সৃষ্টি করেছে। আমি অভিশংসন, আপনি রাজনীতির সংকট কেন বলছেন? আওয়ামী লীগ আরামে আছে, সংস্কৃতির সংকট হচ্ছে যে ভালো একটি বিরোধী দল, আপনি কৌশলগত ভাবে ভালো বিরোধী দল, ভালো রাজনৈতিক দল, ভালো সরকার, এটা নিয়ে আলাপ অনেকক্ষণ করা যেতে পারে। যে আওয়ামী লীগ তো কোনো ধরনের সংকটে নাই, রাজনীতিও সংকটে নাই। আমি একটা জিনিস বলি যে এই হরতালের প্রয়োজনটা কেন হলো, কি কারণে হরতাল দিলেন? বিএনপি কি তার দায় কখনো অস্বীকার করতে পারবেন? আপনি দেখেন, বলা হচ্ছে যে যখন বঙ্গবন্ধু কৃষক শ্রমিক আওয়ামী লীগ করলেন, তিনি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় ফিরে গেলেন। তখন অভিশংসনের ক্ষমতাটি যেটা সংসদের হাতে ছিল সেটা রাষ্ট্রপতির কাছে গেল। এই যে তকমা জড়িয়ে দেওয়া হয়, যে বহুদলীয় রাজনীতির গণতন্ত্রের মোশাররফ ভাইরা যে আওয়াজটি সবসময় দেন, এই তকমাটা, সেই তকমাটাকে তার পক্ষে বলেন, তারা কেউ কখনো বলেছেন? আবার যখন আপনি ক্ষমতায় আসলেন, আপনি কি সংসদীয় ধারার গণতন্ত্রে ফিরে গিয়েছিলেন? আপনি কি আবার প্রধানমন্ত্রীর কাছে কি অভিশংসনের ক্ষমতা দিয়েছিলেন? দেন নাই। রাজনীতিক এই যে বিচ্যুতিটা কিন্তু এখান থেকেই। আপনি 1976 সালে রাষ্ট্রপতির কাছে আনার পর না, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হয়েছে। আপনি প্রক্রিয়াটাকে ধ্বংস করেছেন নানাভাবে। আপনি যেভাবে বলেন না কেন, আপনি যখন একটি সরকার থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি, সুভাষদা, আমি কিন্তু আপনার সাথে একমত যে বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়াটি ধ্বংস হয়েছে, সেটি কি আর উদ্ধারের কোনো সম্ভাবনা নাই? অবশ্যই উদ্ধারের প্রক্রিয়া তো আওয়ামী লীগ তো করছে, করার চেষ্টা করছে। মানে কিভাবে সেটা, যতটুকু আপনার পছন্দের ততটুকু হয়তো করতে পারছে না। আমি আপনাকে দেখি, আজকে ইউনেস্কোর প্রধান বলছে যে শেখ হাসিনা হচ্ছে সারা পৃথিবীতে একজন সাহসী নারী। তিনি মানুষকে এইসব কথা সবার সম্পর্কে বলে না, সবার সম্পর্কে বলে না, সবার সম্পর্কে অন্তত 20 জন রাষ্ট্রনায়ক সম্পর্কে বলে। 20 জন একজন জেপি মর্গান গত পরশু বলেছে বাংলাদেশে এখন ক্রয় ক্ষমতা $2080। এটা ঈর্ষণীয় বিষয়। এই জন্য বলছি হরতাল এখন কার্যকরী হবে না। আপনি যখন মির্জা ফখরুল ইসলাম একদম সন্ধ্যাবেলা যখন ব্রিফিং এ বলেন মানুষ হরতালকে, শান্তিপূর্ণ হরতালকে গ্রহণ করেছে, সত্যের থেকে অনেক দূরে, অনেক দূরে না সেই হরতাল হয়তো সত্য। আমি অভিশংসনের কথাই বলি। আপনি যখন আমি এটা কিন্তু আওয়ামী লীগের আমার যারা বন্ধু তারা একটু অখুশি হতে পারে, অভিশংসনের যে ব্যাপারটি 95-2 ধারার যে অনুচ্ছেদ, সেই উচ্ছেদে কিন্তু জিয়াউর রহমানের ফরমান বলে এসেছিল, সেটাতে কিন্তু হাত দেওয়া হচ্ছে না।
মানে আমার এখানে মানে ব্যারিস্টার পাটোয়ারি আছে, মানে 95 বলতে আপনি করে 95 অনুচ্ছেদ যে মানে অধীনে বিচারক নিয়োগের যে আইনটি, জি 116 অনুচ্ছেদ যেটা, সেটাও কিন্তু জিয়া রহমানের ফরমান বলে এসেছে। কিন্তু সেগুলিতে হাত দেওয়া হচ্ছে না, শুধুমাত্র অপসারণ, বিচারকদের অপসারণের বিষয়টি এখন আজকের যে প্রক্রিয়াটি, অভিশংসনের যে ব্যাপারটি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল আওয়ামী লীগ 96 সাল থেকে 2001 সাল ক্ষমতা ছিল, বঙ্গবন্ধু হত্যা মামলা পর্যন্ত 7জন বিচারক আপনার বিব্রত বোধ করেছেন। কই তার মধ্যে একজন প্রধান বিচারপতি হয়েছেন, কই আওয়ামী লীগ তো অভিশংসন করে নাই, আওয়ামী লীগ তো ব্যাপারে কোনো হাত দেয় নাই। আপনার এই যে ধারাবাহিক যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াতে আপনার যেগুলো, সেগুলো নিয়ে আপনি পার্লামেন্টে কথা বলেন, বাইরে কথা বলেন, আলোচনায় আনেন, সেগুলো আনছেন না আপনি। সেগুলি হরতাল কেন করা হচ্ছে? আমরা মোশাররফ ভাই কেন এই হরতাল? আমি একটু সুভাষদার একটা কথা বলছি, যেখানে এবং আমরা যে কথাটি বাইরে গুঞ্জন রয়েছে, যেই বিচারপতি অপসারণের জন্য এটা আইন করা হবে, না আপনারা তো গুঞ্জন ছড়িয়েছেন, যে গুঞ্জন বাইরে শোনা যাচ্ছে যে আজকে ভালোই আওয়ামী লীগের স্বার্থটা কোথায়। আজকে বাংলাদেশে একটি স্বীকৃত ব্যবস্থা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এবং বাংলাদেশে 91, 96, 2008 এবং 2001 এবং 8 এই 4টি নির্বাচনে আমরা দেখেছি যে বাংলাদেশের জনগণ তাদের পছন্দ মতো সরকার বেছে নিয়েছে। একবার বিএনপি এসেছে, একবার আওয়ামী লীগ এসেছে, আবার বিএনপি এসেছে, আবার আওয়ামী লীগ এসেছে, এবং এটা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সম্ভব না। এবং আওয়ামী লীগ যখন বুঝতে পেরেছে, আমি শেষ করি, কারণ বাংলাদেশের সরকার ব্যবস্থায় বাংলাদেশের মানুষের যে চাহিদা, মানুষের যে প্রত্যাশা, একটা দল ক্ষমতায় থেকে সে প্রত্যাশা পূরণ করা আমরা দেখেছি অতীতে সম্ভব না, যার জন্য পরবর্তীতে ওই দল ক্ষমতায় আসা কঠিন। রাইট। আওয়ামী লীগ এই জিনিসটি বুঝতে পেরে আজ তথাকথিত পঞ্চম সংশোধনী, আমি যেটা তথাকথিত বললাম, যে একজন বিচারপতি, হ্যাঁ পঞ্চদশ, একজন বিচারপতি খায়রুল হক, যিনি রায় লিখেছেন, রায় যখন দিয়েছেন 2 বছর পর যে রায়টি পূর্ণাঙ্গ লিখেছেন, তার মধ্যে কত ফারাক আছে নিচে ব্যারিস্টার সাহেব এটা বলতে পারবেন না। আমি জানি না ফারাকটা আপনি কিভাবে দেখাবেন, কিন্তু আমি একটু মোশাররফ ভাই আমি একটু জিজ্ঞেস করতে চাই, যখন পঞ্চদশ সংশোধনী হয় নাই, মানে ত্রয়োদশ সংশোধনী যখন অ্যাপ্লিকেবল ছিল, তখন 2006 সালে আমরা কিন্তু একজন তত্ত্বাবধায়ক সরকার পাই নাই, আমাদেরকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আমাদের কাছে তত্ত্বাবধায়ক সরকারের ভার দিতে হয়েছে। আপনি কি মনে আছে সেটি কি পরিমাণ বিভীষিকাময় একটি অবস্থা সৃষ্টি করেছিল? যখন সেটি আইন না এখানে তারপরে 2টি বছর আমি খালেদ ভাই আমি এখানে একটা বলি, সেখানে তত্ত্বাবধায়ক সরকারে আপনার নিশ্চয় মনে আছে যে 56 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে একজন ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস, এভাবে 1, 2, 3, 4, 5 পঞ্চম ধাপটা কিন্তু ছিল, যদি কাউকে অ্যাডজাস্ট না করা যায় তাহলে রাষ্ট্রপতি এই ক্ষমতা গ্রহণ করবে। সেটা সংবিধানের মধ্যে ছিল। না আমি একটু বলি, সেখানে হয়তো সেই ত্রুটি ছিল, বিচারপতি মাহমুদ আমিন চৌধুরীকে করেন না আমি একটু সেটা হয়তো ত্রুটি ছিল, আমি সেটা অস্বীকার করি না, ত্রুটি ছিল সেটা আলাদা, কিন্তু সেই ব্যবস্থাকে আপনি সংশোধন করা যেত। কিন্তু আপনি পুরোপুরি ব্যবস্থাটাকে বাতিল করে দিয়ে একটা দলীয় সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব না। আপনি গত পরশুদিন যে নির্বাচন হয়েছে, উপজেলা 3টা নির্বাচন, আমি একটু বলি 3টি উপজেলা নির্বাচন হয়েছে, আপনি নিশ্চয়ই সংবাদ আপনাদের টিভিতে আমরা দেখেছি, আমি যে বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে দেখেছি যে ফেনীতে যে নির্বাচন হয়েছে, ভোট কেন্দ্র ফাঁকা, সকাল 8টার মধ্যে দখল করা হয়েছে। মেহেন্দিগঞ্জে ইলেকশন হয়েছে 8টার মধ্যে দখল করা হয়েছে। আমরা নেত্রকোনা নির্বাচন হয়েছে 8টা কেন্দ্রের মধ্যে দখল করা হয়েছে। একটা দেশ এই অবস্থা, এখানে সরকার পরিবর্তন হবে না, এটা লোকাল গভর্নমেন্ট, সেখানে যদি এই অবস্থা হয় তো সেখানে দলীয় সরকারের অধীনে কি নির্বাচন হবে, এটা আমরা সহজে তো বুঝতে পারি। আজকে বারবার বলা হচ্ছে আমরা 72 সংবিধানে ফিরে যাব, 72 সংবিধানে আপনার রাষ্ট্রধর্ম তো ইসলাম তো 72 ছিল না, তা আপনি ওখানে ফিরে যান, ওখানে তো আপনি যাচ্ছেন না। বিএনপি কে আওয়ামী লীগ অনেক ভালোবাসে, সেজন্য বিএনপিরও কিছু কিছু জিনিস ফিরে যান, সেখানে তো আপনি ফিরে যাচ্ছেন না। যেখানে আপনার ভোট কমে যাবে, যেখানে আপনার আশঙ্কা আছে আপনি ক্ষমতায় আসতে পারবেন না, আমি তো সেখানে রাজনীতি করি না। কম্প্রোমাইজ করতে। মোশাররফ ভাই আপনাকে আমি 1 সেকেন্ডের জন্য একটু থামাই, আমি একটু আমাদের ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারির কাছে আসি। ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি, আপনি কি মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা সেটা আমাদের সংবিধানের মূল স্পিরিটের সঙ্গে যায় কি যায় না, এবং সেটা আসলে মানে কোর্ট বাতিল করে দিয়েছে? তার পরিপ্রেক্ষিতে আসলে আমাদের তো প্রিএমবলেই বলা আছে যে এখানে জনগণের ক্ষমতা থাকবে, আর আর্টিকেল 7-এও বলা আছে জনগণ সকল ক্ষমতা উৎস, যেটা মিন করে যে দেশ রান হবে জনগণের ক্ষমতাপ্রাপ্ত লোক দিয়ে। তো সেইখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রবলেমটা ছিল যে এই লোকগুলো আসলে ইলেক্টেড ছিল না, এটা সিলেক্টেড ছিল। তো সেদিক থেকে সংবিধানের ওই জায়গাটায় আমাদের এখানে স্ট্রাইক করে যে আমরা ইলেক্টেড লোক দ্বারা 3 মাস গভর্ন হচ্ছি না। আরেকটি এর সাথে কানেক্টেড হয়ে যায় ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইস্যুটা, জুডিশিয়ারিকে আমরা পলিটিক্সে নিয়ে যাচ্ছি। তো এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা যখন দেয়া হয়েছিল তখন তো অবশ্যই যৌক্তিক ছিল, এখনো একেবারে অযৌক্তিক এটা আমি বলবো না, তবে আমাদের বিকল্প চিন্তা করার সময় চলে আসছে আমি যেটা মনে করি। তো আমাদের এখানে যেটি আমার মূল যে প্রবলেমটি ছিল সেটি হচ্ছে আমরা গত প্রায় 10-15 বছর ধরে কিছু জুডিশিয়ারিকে নিয়ে নোংরামি দেখেছি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আমার পছন্দের বিচারপতি হবে বলেই
বিএনপির আমলে বিচারপতিদের বয়স 2 বছর বাড়ানো হলো, জাস্ট তাই। ওনাকে যখন করা হলো না, তখন সেগুলো বাইপাস করে করে ইভেনচুয়ালি চলে আসা হলো ইয়াজউদ্দিন সাহেবের কাছে। একই রকম ঘটনা আওয়ামী লীগের আমলেও ঘটেছে আগে, হয়তোবা তাদের মনোভূত একজন ছিল, তারা সেই চেষ্টাটা সেভাবে করেনি, কিন্তু সুপারসিড করেছিল। আমার যতটুকু মনে পড়ে 2001 সালে একটু সুপারসিড করেছিল বিচারপতি লতিফুর রহমানকে নিয়ে আসার না জন্য। না, বিচারপতি লতিফুর রহমান সুপারসিড হন নাই, তার কারণ ভুল বিচারপতি বলছি, মোস্তফা কামালের পরে বিচারপতি বিমলুদ্দ বিকাশ রায় চৌধুরী ছিলেন, Exactly. বিচারপতি বিমলুদ্দ বিকাশ উনি- চৌধুরী আসলে উনি মারা মারা গেছিলেন, যান, exactly, মারা যান। এটা সুপারসিড হয় নাই। যেটি হয়েছে গত 10-12 বছরে, সেটা হচ্ছে আমি যেটাকে বলি জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স। দিস ইজ আ টার্ম আমি ইনভেন্ট করেছি। এর কারণ হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিরা তাদের রাজনৈতিক ক্ষমতাটা, তাদের রাষ্ট্রীয় ক্ষমতাটা কিছুটা অপব্যবহার করে, প্রভাব খাটিয়ে অনেকগুলো পলিটিক্যাল জিনিস জুডিশিয়ারির মাধ্যমে করানোর চেষ্টা